ইয়েস, জোয়ানা, গত ক্লাসে যে ভুলটা হয়েছে সেটা কি তুমি ধরতে পারছো? না ভাইয়া, আচ্ছা, তুমি ধরতে পারো নাই, কেন পারো নাই? বলতে পারি না ভাইয়া। আমি মানে বারবার দেখেছিলাম, বাট এক্স্যাক্টলি আসলে ভুলটা কোথায় হয়েছে সেটা বুঝতে পারিনি। অনেক ধন্যবাদ। যে ভুলটা কোথায় হয়েছে সেটা হচ্ছে, গত রেকর্ডটা যদি তুমি আবার খেয়াল করো, গত রেকর্ডের মধ্যে আমরা একটা প্র্যাকটিস করছি। সেই প্র্যাকটিসটা হচ্ছে, আচ্ছা তোমাদের রেকর্ডগুলো কিন্তু তোমার সিরিয়াল অনুযায়ী আপলোড হচ্ছে, 01, 02, হুম। আজকেরটা হবে 03, এরকম। তো বুঝেছি। তুমি তোমার গত রেকর্ডটা দেখো, তাহলে দেখবা সেখানে আমরা একটা প্র্যাকটিস করছি। সেই প্র্যাকটিসটা যারা আইএলটিএস এক্সাম দেয় অথবা ইংলিশের বিভিন্ন ধরনের এক্সাম দেয় সারা পৃথিবীব্যাপী, সেই এক্সামের মধ্যে এক ধরনের একটা প্র্যাকটিস থাকে, সেটাকে বলা হয় লিসেনিং প্র্যাকটিস বা লিসেনিং টেস্ট। তো ওই লিসেনিং টেস্টের এক ধরনের অ্যাক্টিভিটি, পৃথিবীর যে কোনো ধরনের লিসেনিং টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য কয়েক রকম ভাবে মানুষ প্র্যাকটিস করে। সেই কয়েক রকমের একটা রকম হচ্ছে ডিকটেশন। এটাকে কি বলে? ডিকটেশন। ডিকটেশন। তুমি যে ছোটবেলায় স্কুলে পড়ছো, হলি ক্রস স্কুলের নাম শুনছো না? হ্যাঁ। আমার দীর্ঘ শিক্ষকতার এক্সপিরিয়েন্স অনুযায়ী হলিক্রস স্কুলের আশেপাশে আরো অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে না? হ্যাঁ। শিক্ষা প্রতিষ্ঠানে ছোটবেলায় বাচ্চাদেরকে ডিকটেশন পড়ানো হয় না, বা ডিকটেশন পড়ানো হলেও টিচার বিরক্ত হয়ে যায়, অথবা জিনিসটার ধারাবাহিকতা বা অর্গানাইজড ওয়েতে এই কাজটা করে না। কিন্তু হলিক্রসের ছেলে মেয়ে বা হলিক্রসের মেয়েরা বা হলিক্রসের মতো এরকম আরো প্রতিষ্ঠান আছে যারা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এই জিনিসটা প্র্যাকটিস করায়। এই জিনিসগুলা প্র্যাকটিস করানোর কারণে দেখবা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও যেরকম ম্যাট্রিক পাস করে স্টুডেন্ট বের হয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ম্যাট্রিক পাস করে যেরকম স্টুডেন্ট বের হয়, হলিক্রস থেকেও ম্যাট্রিক পাস করে যে স্টুডেন্ট গুলা বের হয়, এই সবগুলোর মধ্যে পার্থক্য থাকে। হলিক্রসের গুলা দেখবা একটু বেশি চটপটে, আত্মবিশ্বাসী, উদ্যমী, একটু বেশি ভাব দেখায়, অনেকের এটা মনে হয়। বাট আসলে একটা মানুষ যখন সেলফ কনফিডেন্স থাকে তখন ওই মানুষটাকে এক একজন এক এক রকম মনে করলেও তার আসলে কোনো কিছু নিয়ে মাথা ব্যথা হয় না। হলিক্রসের স্টুডেন্টদেরকে আমি পছন্দ করার একটা বিশাল কারণ হচ্ছে, ওরা ছোটবেলা থেকে ওদেরকে এমন ভাবে গ্রুমিং করে বড় করা হয় যে এসএসসি এইচএসসি এগুলা কমপ্লিট করার পরে ওরা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী থাকে। বুঝতে পারছি? জি। গত ভিডিওতে ডিকটেশন করতে গিয়ে আমি তোমাকে একটা খেলা দেখাইছি যে তুমি রিডিং পড়বা, সেটা পড়ে আমি কি করব, লিখবো। তো সেই ভুলটা আমরা আজকে আগে সংশোধন করে নেই। আর তুমি যদি আমার স্ক্রিন দেখতে পাও, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো তুমি কি আমার স্ক্রিন দেখতেছো? জি। এই স্ক্রিনের মধ্যে এই গল্পটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। এই ইট, এই জায়গাটার মধ্যে আমরা ভুল করছি গত ক্লাসে, মানে গত রেকর্ডের মধ্যে। তো আমি এটা এখানে বোল্ড করে দিলাম এবং আন্ডারলাইন করে দিলাম, এবং তুমি যদি একটু দেখো এই জায়গাটার মধ্যে এই ইট অর্থ হচ্ছে খাওয়া, এবং আমরা এখানে আইটি ইট লিখছিলাম, টু ইট। এবং এটা তুমিও ধরতে পারো নাই। আমি যখন টেক্সট অনুযায়ী এই গল্পটা রিসার্চ করলাম, অনলাইন থেকে বের করতে গেলাম, এবং আমি যখন এই গল্পটা সত্যিকার ভাবে পড়লাম, কারণ তুমি তো এই গল্পটা গুগল করে কোনো না কোনো ভাবে বের করছো, তাই না? জি। তো সেই গল্পের সেই প্রেক্ষাপট থেকেই আমি চিন্তা করলাম যে আজকে তোমার জন্য এটা লিখে নিয়ে আসি, এবং এখান থেকে তোমাকে কিছু জিনিস একটু আলোচনা করব। আমরা লেজি বয় নিয়ে কথা বলতেছিলাম, তো এই ভুলটা তুমি আবার দেখে নিবা যে এখানে আইটি ইট হবে না, এই ইট এটা একটা অ্যাকশন ওয়ার্ড, এবং টু ইট এটা আমাদের একটা ভুল ছিল, আমরা এই ভুলটা শিখে নিলাম। এটা আগেই কারেকশন করে নিলাম, এটা বুঝে রাখতে হবে, এবং তুমি এটা আবার খেয়াল করলে তুমি নিজেও আরো সুন্দরভাবে আরো অনেক কিছু বুঝে যাবা। এবার তুমি আমাকে একটু বলো, আজকের সেশনের জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিছো, এবং এই গল্পটা সম্পর্কে তুমি নিজে থেকে যদি আমাদেরকে কিছু বলতে পারো বা চেষ্টা করো। উম, উম, গল্পটা হচ্ছে দ্য লেজি বয়। এন্ড আমি আমার মতো করে মানে সামারিটা বলার চেষ্টা করব। সেটা প্লিজ। হচ্ছে, once a young boy lived with their parents in a small village, and um, the and the name is Ryan. Ryan was a very lazy. তারপর হচ্ছে, তারপর হচ্ছে, এরপর তুমি যখন আজকের এই রেকর্ডটা দেখবা, তোমার এই ছোট্ট এতটুকু কথার মধ্যে তুমি দেখবা প্রথমেই তুমি একটা ঢুক গিলছো। নার্ভাসনেসের সাইন মানুষকে ট্রেস করা যায় যে এই মানুষটা নার্ভাস হয়েছে। অনেক মানুষ দেখবা নার্ভাসনেস এটা পৃথিবীর কোনো মানুষ প্রকাশ করতে চায় না, অধিকাংশ মানুষই প্রকাশ করতে চায় না, কিন্তু অটোমেটিকলি মানুষ কি হয়ে যায়,
নার্ভাস। Nervous. এবং আরেকটা ব্যাপার আছে, স্টেজ ফিয়ার বলে একটা কথা আছে, স্টেজ ফিয়ার। যেমন ফ্লোর হট টক, যেমন এখন তো আমি কথা স্টপ হয়ে গেলে তুমি কথা বলতে হবে, নন স্টপ কথা বলে যেতে হবে, আর নাহলে এই ভিডিওটা যে দেখবে বা তুমিও যখন দেখবা তখন জিনিসটা বোরিং হয়ে যাবে, সাউন্ডলেস মানুষ থাকতে পারে না, আবার অতিরিক্ত সাউন্ডও মানুষ থাকতে পারে না। যাই হোক, তো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কয়েকটা কথা তুমি সব সময় মাথায় রাখবা, সব সময়, তাহলে দেখবা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা সময় তোমার ভিতর থেকে আত্মবিশ্বাস মানে চরম বেড়ে যাবে, আত্মবিশ্বাস বের হয়ে আসবে, এবং নার্ভাসনেস এটা তোমার কন্ট্রোলে চলে আসবে। আমি কিন্তু ফালতু কথা বলি না, আমি কিন্তু কখনোই বলি না তোমার নার্ভাসনেস দূর হয়ে যাবে। পৃথিবীতে নার্ভাসনেস কখনোই কোনো মানুষের কোনোভাবেই দূর হয় না, বরং যেটা হয় সেটা হচ্ছে মানুষ নার্ভাসনেসটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, ঘাবড়ে যায় না, বিচলিত হয় না। ধৈর্যের সাথে বা বুদ্ধিমত্তার সাথে নার্ভাসনেসটাকে তুমি কি করতে পারবা, তোমার কন্ট্রোলে রাখতে পারবা। নার্ভাসনেস যদি তোমাকে কন্ট্রোল করে, তুমি শেষ, হালুয়া টাইট হয়ে যাবে, তোমার ঠোঁট ফেটে যাবে, শুকায় যাবে, পানির তৃষ্ণা ধরবে, কপালে ঘাম আসবে, এক এক রকম পরিস্থিতি তৈরি হবে নার্ভাসনেসের মাত্রা অনুযায়ী। সে তোমাকে কন্ট্রোল করবে, আর তুমি যদি নার্ভাসনেসকে কন্ট্রোল করতে চাও, তাহলে তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি তোমাকে এই সেশন শুরু হওয়ার আগে এই কথাগুলো বলছিলাম, তুমি কি এখন একটু রিপিট করতে পারবা কথাগুলো কি কি প্রশ্ন করা হয়েছে? আবার তুমি নার্ভাস হয়ে গেছো, আয় হ্যাঁ। ব্রেনের সাথে তোমার বাস্তবতার সম্পর্ক একটু দেরিতে, কিছুক্ষণ আগের কথা তুমি কিন্তু ভুলো নাই, কিন্তু এখন আবার ওই যে যেহেতু রেকর্ড হচ্ছে, পারফর্ম করার কথা বলা হচ্ছে, তখনই তুমি ভুলে যাবা। যাই হোক, আমি আবার বলি, নার্ভাসনেস হচ্ছে কয়েকটা কারণে মানুষ নার্ভাস হয়। তার মধ্যে প্রথম কারণ কি? বয়সের কারণে। Yes. এক এক বয়সে এক এক রকম ভাবে মানুষ নার্ভাস হয়। তোমার বয়সে তুমি খুব দ্রুত নার্ভাস হচ্ছ, আমার বয়সে আমি আরেকটু পরে নার্ভাস হব। এবং তুমি যদি আস্তে আস্তে এরকম আরো সিনিয়র হইতে থাকো, তোমার বয়স আস্তে আস্তে যখন বাড়বে, তখন দেখবা তোমার ম্যাচুরিটি লেভেল বাড়বে, এবং নার্ভাসনেসটাকে তুমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলা করে ফেলতে পারবে। ক্লাস 5 থেকে ক্লাস 6-এ ওঠার সময়, ক্লাস 6-এ নতুন টিচার, নতুন ক্লাস, নতুন বই নিয়ে দাঁড়িয়ে থাকা যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কি তোমার জীবনে আর ফিরে আসবে? No. কখনোই না। ওই সময়েও কিন্তু তুমি নার্ভাস ছিলা, ওই নার্ভাসনেস তোমার জীবনে এখন আর আসবে? No. বরং তোমার সামনে ক্লাস 6-এর কোনো স্টুডেন্ট যদি নার্ভাস হয়, সেটা তুমি ধরে ফেলতে পারবা, তাই না? তাহলে জি। ঠিক ঠিক তোমার এই বয়সের মানে বয়সের সিমটম অনুযায়ী, লেভেল অনুযায়ী মানুষ নার্ভাস হয়, তাহলে তুমি নার্ভাস হচ্ছ, এটা একটা কারণ, বয়স, রাইট? 2 নম্বর কারণ হচ্ছে জ্ঞানের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে মানুষ নার্ভাস হয়। কিসের অভাবে? সঠিক জ্ঞানের অভাবে। সঠিক জ্ঞানের অভাবে মানুষ নার্ভাস হয়ে যায়। তাহলে প্রথম কারণ হচ্ছে বয়সের কারণে নার্ভাস হয়ে, 2 হচ্ছে সঠিক জ্ঞানের অভাবে মানুষ নার্ভাস হয়ে যায়। 3 নম্বরটা কি হতে পারে? পরিস্থিতির কারণে। ভেরি গুড, পরিস্থিতির কারণে মানুষ নার্ভাস হয়, অনুকূল পরিবেশ না থাকার কারণে অথবা আচমকা কোনো বিদঘুটে পরিস্থিতিতে মানুষ পড়ে গেলে নার্ভাস হয়ে যায়। বুঝতে পারছি? হ্যাঁ। জি। তাইলে তুমি যদি কখনো নার্ভাস হও, তুমি সবসময় চিন্তা করবা কোন কারণে আমি নার্ভাস হচ্ছি, বয়সের কারণে, অজ্ঞতার কারণে, নাকি পরিস্থিতির কারণে। তাইলে ওই যেই কারণে নার্ভাস হবা, সেই কারণটা কি করতে হবে? খুঁজে দূর বের করে করতে ফেলতে হবে, হবে। দূর করে ফেলতে হবে, মানে কারণটা যদি খুঁজতে পারো দূর করে ফেলতে হবে। এখন দেখো আমি বলি, বয়সের কারণে তুমি নার্ভাস হও, মানুষ বয়সের কারণে নার্ভাস হয়, তাহলে বয়সের কারণে নার্ভাস হোক, তুমি তো নার্ভাস হইতে চাও না, নার্ভাসনেস তো থাকা ঠিক না। তাহলে কি করতে হবে? তোমাকে তোমার বয়স ভুলে যেতে হবে, তুমি মনে করতে হবে তুমি অনেক বড়, এটাই তোমার ফাইনাল ডিসিশন। তোমাকে মৃত্যুকে স্মরণ করতে হবে বারবার, যে আমার যতটুকু বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, আমি কালকে এখনো মরে যেতে পারি, শেষ, আমার আর বয়স না হইলেও চলবে, আমি পৃথিবীর সবচেয়ে, আজকে আমার শেষ দিন, আর আমি নার্ভাসনেস দেখায় কি করব পৃথিবীতে? এভাবে চিন্তা করবা যে নাথিং টু ওয়ারি, দুঃখ উদ্বিগ্নতার কিছু নাই, আমি আজকে দ্যাটস গুড এনাফ। তাহলে বয়স ভুলে যেতে হবে, বয়সের কারণে নার্ভাসনেস চলে যাবে। তুমি মনে করো এখন অনেক সিনিয়র কারোর সাথে কথা বলতেছো, কোনো সমস্যা নাই, সে এতদিন বেঁচে ছিল, তুমি যা জানো তা দিয়ে তার সাথে কথা বলবা, আর যা জানো না তার কাছ থেকে তা শিখে নিবা, কোনো সমস্যা নাই। জি। Right? তাহলে আমি কিন্তু জি। 2টা সলিউশন দিয়ে দিছি, বয়স ভুলে যাবা,
আর সিনিয়র কারোর সাথে কথা বললে সেম, ওই যে যা জানো তা অ্যাপ্লাই করবা, আর যা জানো না সেটা ওই সিনিয়রের কাছ থেকে শিখে নিবা। দ্বিতীয় কারণ হচ্ছে নলেজের কারণে মানুষ নার্ভাস হয়। এই যে সলিউশনটা কিন্তু প্রথমটার সাথে কানেক্টেড। তোমার নলেজ নাই, এটা চিন্তা কইরা, এটা যদি তোমার মাথায় আসে, ও মাই গড, তুমি কিন্তু আরো নার্ভাস হয়ে যাবে। ইফ ইউ ক্যানট অ্যান্সার এনিথিং, তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারো, অফকোর্স ইট ডাজ নট মিন ইউ আর আনএবল টু ফাইন্ড দ্য আনসার। বুঝতে পারছি কথাটা? জি। বলো তো কি বলছি ইংলিশে? আমি যদি আম, কোনো প্রশ্নের কোনো উত্তর কিছু দিতে পারো। আই অ্যান্সার না রিপিট, দিতে পারি। আমি তোমাকে আরেকবার ইংরেজিটা বলি, তুমি বাংলাটা বলার চেষ্টা করো। If you cannot answer anything, of course, it does not mean that you are unable to find the answers. তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারো, অবশ্যই এটার মানে এই না যে তুমি ওই প্রশ্নের সঠিক উত্তরটা খুঁজে বের করার সামর্থ্য রাখো না। তুমি কি ওই প্রশ্নের উত্তর সঠিকটা খুঁজে বের করতে পারবা না? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই পারো। এই আত্মবিশ্বাস বাড়বে, এই নার্ভাসনেস দূর হবে যদি এই চিন্তাটা করো। নলেজের ব্যাপারে কেউ যদি তোমাকে কখনো ঘায়াল করতে চায়, যেমন আমি নলেজের ব্যাপারে, আমি যেদিন থেকে এগুলো জানছি, এদিনের পর থেকে মানুষ আমাকে বলে বেয়াদ্দপ, অতিরিক্ত জ্ঞানী, বেশি কথা বলে, এই ধরনের কথা মানুষ আমাকে বলে। বাট আমি যে জিনিসটা জানছি, এটা ওই মানুষটা যে জানে না, এটা দেখে আমি তার কাছে মানে তাকে নিয়ে আফসোস করি বা তাদেরকে নিয়ে আফসোস করি। কারণ তারা আমার ভিতরে কি দিতে চায়? নার্ভাসনেস দিতে চায়, তারা আমাকে দুর্বল করতে চায়, তারা আমাকে ঘায়েল করতে চায়। কিন্তু আমি চান্দু তো ঘায়েল হব না, নার্ভাসনেসকে আমি কন্ট্রোল করি। তাহলে আমি কি করি? আচ্ছা, পৃথিবীর সবকিছু আমি আসলেই জানি না, তাহলে আমি ঘাবড়ে যাব কেন? বরঞ্চ আমার ভিতরে চিন্তা হচ্ছে কি, আমি সাথে সাথে শিখে নেব। মানুষ ভুল করতে চায় না, নার্ভাসনেসের কারণে ভুল হয়ে যায়। মানুষ ভুল করতে চায় না, নার্ভাসনেসের কারণে ভুল হয়ে যায়। তাইলে চিন্তাটা কি? আমার ভুল করতে কখনো কোনো দ্বিধা হয় না, বরঞ্চ তুমি আমার একটা ভুল যদি আমাকে ধরায় দিতে পারো, আই উইল বি হ্যাপি এনাফ, জাস্ট বিকজ আমি সাথে সাথে সেই ভুল থেকে শিখে নিয়েছি। মানুষ, সঠিক মানুষ কখনো একই ভুল বারংবার করে যেতে পারে না। একই ভুল মানুষের জীবনে বারবার হয়ে যেতে পারে, কিন্তু একই ভুলই মানুষ বারবারই করে যেতে পারে না। কোনো না কোনো দিন তার ভিতরে এটা থেমে যায়। একই ভুল মানুষ বারবার করে না, এই কারণেই সে মানুষ। বুঝতে পারছি? বয়স ভুলে যাবা, তোমার ভিতরে জ্ঞান নাই, এটাও ভুলে যাবা, তুমি মনে করবা তুমি অনেক জ্ঞানী। ইংরেজিতে আরেকটা কথা আছে, ফেক ইট টিল ইউ মেক ইট। ফেক ইট টিল ইউ মেক ইট, এটা নিয়ে আরেকদিন ক্লাস নিব, বা আমাদের এই ভিডিওর আলোচনার মধ্যে আরেকদিন কোনো একটা আলোচনায় এটা চলে আসবে। ফেক ইট টিল ইউ মেক ইট, এটা মানে কি? মানে তুমি কোনো কিছু জানো না, কোনো সমস্যা নাই, তুমি অভিনয় করো, তুমি প্রেটেন্ড করো যে তুমি এটা পারো। একটা সময় তোমার এই প্রেটেন্ড, এই আত্মবিশ্বাসটাই তোমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করবে, এবং ওই জিনিসটা সম্পর্কে একটা ভালো ধারণা দিয়ে দিবে। বুঝতে পারছি? জি। 3 নাম্বার কারণটা কি ছিল? পরিস্থিতির কারণ। পরিস্থিতির কারণে মানুষ নার্ভাস হয়। তাহলে পরিস্থিতির কারণ মানুষ হচ্ছে অনুকূল পরিবেশ, মানুষ না থাকলে মানুষ নার্ভাস হয়ে যায়। পরিস্থিতির কারণে কোনো মানুষ যদি নার্ভাস হয়, তাহলে তার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ডিপ ব্রেথ নেওয়া, বড় বড় নিঃশ্বাস নেওয়া। মানুষ যত বড় বড় নিঃশ্বাস নিবে, তত তার ভিতর থেকে নার্ভাসনেস চলে যাবে, পরিস্থিতি তার অনুকূলে চলে আসবে। আমি আশা করি আস্তে আস্তে তুমি তোমার নার্ভাসনেসটা দূর করে ফেলতে পারবা। ঠিক আছে? প্রশ্ন করলে জি। সাথে সাথে উত্তর দিবা, প্রশ্ন করলে ঘাবড়া যাবে না, বরং প্রশ্ন করলে খুশি হবা। আমাকে প্রশ্ন করছো, আমি এখন এটার উত্তর দিব। যেমন আজকে যদি তোমাকে প্রশ্ন করি, হোয়াট ইজ দ্য রিয়েল টপিক অফ দিস স্টোরি, উত্তর কি হবে? The topic is a lazy boy দ্য লেজি বয়। who is very smart. আচ্ছা, আমি বলি দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট দ্য লেজি বয়, রাইট? আচ্ছা, এবার তোমার একটা প্রবলেম, তোমার প্রবলেমের কথাটা কি ছিল? প্রবলেম প্রবলেমটা ছিল যে আমি যেভাবে মানে প্রিপেয়ার, নিজের নিজের জন্য প্রিপেয়ার্ড হয়েছি যে বলবো, ওইভাবে আমি আমার জড়তার কারণে হচ্ছে মানে এক্সপ্রেস করতে পারি না, বা বলতে পারো না। যেভাবে চাচ্ছি সেভাবে প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, আমি তোমাকে বলছি যে এটা সলিউশন, এটা হচ্ছে যেমন আজকের এই স্টোরিটা বা এই স্টোরির সামারিটা তুমি কি করার চেষ্টা করতেছো? নিজের মতো করে বলার চেষ্টা করছি। মুখস্থ করার চেষ্টা করছো। তুমি এটা বুঝো নাই, মানে বুঝো নাই কোন সেন্সে বলছি সেটা আমি ব্যাখ্যা করতেছি।
আর আমি তোমাকে অবশ্যই একটা সলিউশন দিয়ে দিচ্ছি, তুমি নিজেকে প্রশ্ন করবা ডাব্লিউএইচ কি বা কেন দ্বারা প্রশ্ন করলে অনেক প্রবলেমের সলিউশন পাওয়া যায়, কি বা কেন দ্বারা সঠিকভাবে প্রশ্ন করতে পারলে। যেমন তুমি এখন বলো এই গল্পটা সম্পর্কে, তো তুমি নার্ভাস হবা না, তুমি কি এই গল্পটা তো আমি জানি, তাহলে এটা কিসের গল্প? দ্য লেজি বয়। হু ইজ দ্য লেজি বয়, কে লেজি বয়টা কে? এই ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করতে থাকো, হু ইজ দ্য লেজি বয়? রায়ান। Right. মানে এবার রায়ান কোথায় বাস করতো, কিভাবে থাকতো, কে রায়ান, কি রায়ানের পরিচয় কি? তাহলে এবার তুমি ইংরেজিতে বলার চেষ্টা করবা, রায়ান লিভড উইথ হিজ ফ্যামিলি ইন এ স্মল টাউন, অথবা ইন Village. এ স্মল রুম। তোমার মতো করে তুমি বলার চেষ্টা করবা। আমরা আসো আজকে এই গল্পটা তোমাকে একটু রিডিং পড়ে শোনাই, এবং এই গল্পটা থেকে তুমি বুঝার মানে আমি বুঝো নাই বা বুঝতে চাও নাই বা বুঝতে পারো নাই সেটা দ্বারা আমি কি বুঝাইছি সেটা আমি তোমাকে এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ওয়ান্স আপন এ টাইম, এটা মানে হচ্ছে অতীতের কোনো নির্দেশ, অতীত নির্দেশক একটা শব্দ হচ্ছে এই ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন টাইম মানে হচ্ছে অতীতের কোনো একটা ঘটনার ব্যাখ্যা করা চলতেছে, তার মানে ওয়ান্স আপন এ টাইম এই ধরনের কোনো শব্দ বা কোনো ফ্রেজ যদি কোনো বাক্যে থাকে, তবে ওই টোটাল বাক্যটাই এবং ওই টোটাল গল্পটাই অতীতকালের হয়, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনসিডেন্ট প্রকাশ করে। বুঝতে পারছি? জি। তুমি দেখো এই সবগুলো গল্প পাস্ট ইনডিফিনিট টেন্স। যাই হোক, এবার দেখো, ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। তাহলে রায়ান নামের একটা ছেলে স্মল ভিলেজের মধ্যে ছিল। এখন এই ইংরেজিটার মধ্যে কি নাই? এইরকম ইংরেজি বাক্য মানুষ বুঝবে কখন? অর্থ জানা মানেই কিন্তু বুঝতে পারা না। তুমি এই বাক্যটার অর্থ বলতে পারতেছো, এটার মানে এই না যে তুমি এই বাক্যটা বুঝে গেছো। এই বাক্যটা তুমি বুঝে গেছো তখনই বলতে পারবা যখন তুমি এই বাক্যের সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট আইডেন্টিফাই করতে পারছো। কোনো একটা বাক্যে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টটা যদি তুমি আবিষ্কার করতে না পারো, বলতে না পারো, তার মানে তুমি এই গল্পটা বা ওই বাক্যটা আসলে সঠিকভাবে বুঝো নাই। তুমি হয়তো অর্থ বলতে পারতেছো, বাট তুমি মিনটা বুঝো না। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দেয়ার, Yeah. অ্যান্ড এই বাক্যের অ্যাকশন It's ওয়ার্ড হচ্ছে লিভড। দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। আমি right. তোমাকে এই বাক্য থেকে, যেহেতু এই বাক্যের সাবজেক্টটাই দেয়ার আসছে, আমি তোমাকে এখন একটু কিছু জিনিস দেখাইতেই হবে যাতে তুমি এটা ভবিষ্যতের জন্য মনে রাখতে পারো। আমি একটু চেষ্টা করি তোমাকে সেটা দেখানোর জন্য। আহ, তুমি যদি ইংরেজি গ্রামার সম্পর্কে টুকটাক জেনে থাকো, গ্রামার কিন্তু যে কোনো ভাষার প্রাণ। ঠিক আছে? গ্রামার যে কোনো ভাষার প্রাণ। আর বাংলাদেশে এই ইংরেজি গ্রামারটাকে মানে সঠিকভাবে মানে সহজলভ্য করে স্টুডেন্টদের সামনে অধিকাংশ শিক্ষকেরাই তুলে ধরতে পারে না বিধায়ী গ্রামার বিমুখ কথাবার্তা বলে। তো তোমাকে আমি একটা কথা বলি, যে তুমি যদি ছোটবেলা থেকে টুকটাক ইংরেজি শিখে বা গ্রামার সম্পর্কে টুকটাকও যদি পড়ো, মানে ন্যূনতম বেসিকটাও যদি তোমার থাকে, তাহলে তুমি অবশ্যই চিন্তা করবা যে ইংরেজি বাক্য সাধারণত সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকে, এরপরে একটা ভার্ব থাকে, এরপরে বাকি অংশ থাকে, আমরা এটাকে এক্সটেনশন বলতে পারি, তাই না? জি। তার মানে ইংরেজি বাক্যগুলা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দ্বারা সূচিত হয়, মূলত একটা সাবজেক্ট দ্বারা সূচিত হয়। যেমন হাসান টিচেস ইংলিশ, জুয়ানা ইজ লার্নিং ইংলিশ, জুয়ানা English. ইংরেজি শিখতেছে। এইরকম বেসিক ইংরেজি যারা শিখে বা যারা বেসিক নিয়ে থাকে, তারা মূলত এইভাবে করে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে কাজ শুরু করে। এখন বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় এইরকম এমন অনেক বাক্য পাওয়া যায় যেই বাক্যগুলা দ্বারা আমরা নির্দিষ্ট কোনো সাবজেক্ট খুঁজে মানে বের করতে পারি না। সাধারণত যে ধরনের বাক্যগুলার স্পেসিফিক কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, যেমন রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় অনেক জ্যাম, ঠিক আছে? মানে এই, মানে অথবা ওই নদীতে, ওই নদীতে অনেক মাছ, অথবা প্রচুর মাছ। এরপরে দেখো একটা সেন্টেন্স বললাম, এই গ্রামে এক কৃষক বাস করত। এই বাক্যগুলা যদি কেউ ইংরেজিতে ট্রান্সলেট করতে যায়, তখন তারা এরকম সাবজেক্ট খুঁজে পাবে না, যে সাবজেক্টটা কি দিবে। আমি যদি অন্য কোনো বাক্য লিখি, যেমন
হাসান শাড়ি পরিধান করে। তার মানে কি? হাসান শাড়ি পরে একটা কথা বলছি, যৌক্তিক হোক অযৌক্তিক হোক ঠাট্টা হোক মশকরা হোক, এটা একটা বাক্য। এইরকম বাক্য যদি কেউ ইংরেজি করে তাহলে সর্বপ্রথম শব্দটা কি লিখবে সে? হাসান। হাসান। কেন? হাসান ইজ এ সাবজেক্ট, হাসানকে নিয়ে কথা বলা সাবজেক্ট। হচ্ছে বাক্যে। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হবে। কিন্তু এই বাংলা বাক্যগুলো তুমি ইংরেজি করতে যাও, ইউ উইল নেভার ফাইন্ড এনি স্পেসিফিক সাবজেক্ট। তুমি এই বাক্যগুলোর মধ্যে কোনো একটা শব্দকে স্পেসিফিক সাবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারবা না, কখনোই না। তোমাকে এটা দেখাচ্ছি এই কারণে যে ইংরেজিতে, মানে ইংরেজিতে এইরকম স্পেসিফিক কোনো সাবজেক্ট যদি স্পেসিফিক ভাবে না থাকে, তখন এই ধরনের বাক্যগুলা শুরু করতে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা। কি দ্বারা? দেয়ার দ্বারা। দেয়ার দ্বারা। ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা, THERE, দেয়ার। আমি একটু লিখতেছি, তুমি একটু দেখো। দেয়ার। তাহলে দেখো, দেয়ার, এরপরে ড্যাশ, এরপরে কি? নাউন। এটা দ্বারা বাক্যটা শুরু হয়। বুঝতে পারছি? এখন দেয়ারের পরবর্তী নাউনের উপর ডিপেন্ড করবে এইখানে ভার্বটা কি বসবে। বুঝতে পারছি? তুমি কি আমার কথা শুনতেছো? তোমার এখান থেকে শব্দ আসছে। ভাই আজান দিচ্ছে। অসুবিধা নাই, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম কি, দেয়ার, দেয়ার ড্যাশ নাউন। তাহলে দেয়ারের পরবর্তী নাউনের উপর ডিপেন্ড করবে এরপরে ভার্বটা কি বসবে। বুঝতে পারছি? যেমন দেয়ারের সাথে ইজও হইতে পারে, আরও হইতে পারে। দেয়ারের সাথে হ্যাভও হইতে পারে, হ্যাজও হইতে পারে। দেয়ারের পরে অন্য কোনো ভার্ব আসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু দেয়ারের পরে যে ভার্বটা আসবে, সেই ভার্বটা ডিপেন্ড করে কিসের উপর? মাউনের উপর। নাউনের উপর। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো, আমি তোমার একটা ছোট্ট টেস্ট নেই। যেমন আমি এখানে বলি, দেয়ার ড্যাশ a number of mangoes on the table. এরপর হচ্ছে ড্যাশ a king in our country. এবার ধরো আরেকটা বাক্য লিখতেছি, দেয়ার ড্যাশ some children in this road to chase the thief. ধরো এখানে একটা কয়েকটা বাক্য আমি আমার মতো করে এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম। এখন তুমি এই বাক্যগুলা টু বি ভার্ব দ্বারা ফিল আপ করবা। টু বি ভার্ব গুলা কি কি? এই দেখো, আমি দেখাই এখানে। টু বি, এই টু বি ভার্ব গুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ধরো এই জায়গার ভিতরে তুমি টু বি ভার্ব দ্বারা, মানে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার, প্রেজেন্ট যদি ব্যবহার করতে চাও তাহলে এম, ইজ, আর ব্যবহার করবা। যদি পাস্ট ব্যবহার করতে চাও তাহলে ওয়াজ, ওয়্যার ব্যবহার পাঁচ। করবা। কোনো সমস্যা নাই। তাহলে এই এম নিয়ে তোমাকে চিন্তাই করতে হবে না, কারণ এই এম সাধারণত আই এর সাথে বসে। আই এম, ফার্স্ট পার্সন। আই মানে আমি, এটা ফার্স্ট পার্সন। তুমি, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ। আর থার্ড পার্সন হচ্ছে বাকি সবগুলা। থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়, তাইলে এই যে ইজ, এটা সিঙ্গুলার, কোন সিঙ্গুলার নাউনের সাথে, সিঙ্গুলার সাবজেক্টের সাথে এই ইজ ব্যবহার হয়। আর ব্যবহার হয় কিসের সাথে? প্লুরালের সাথে। পাস্ট ব্যবহার করতে গেলে এই ওয়াজ হয় সিঙ্গুলার, আর ওয়্যার হয় প্লুরাল। বুঝতে পারলাম? তাহলে এখন দেখো, এখানে তুমি যদি ধরো ইজ অথবা আর এখান থেকে ব্যবহার করবা, তাহলে এখানে তুমি ইজ লিখবা নাকি আর লিখবা? এটা তো শুরুই হয়েছে এই বাক্যটা দেয়ার দ্বারা। তাহলে আমরা এখান থেকে এই ফর্মুলাটা কিন্তু শিখে নিচ্ছি, আমরা কিন্তু জেনে নিছি এই ফর্মুলাটা এখানে। দেয়ারের পরবর্তী যে ভার্বটা, এটা ডিপেন্ড করে এর পরবর্তী নাউনের উপর। তাহলে এখানে কি ইজ হবে নাকি আর হবে, এটা বুঝবো কিভাবে? এর পরবর্তী নাউন গুলা খেয়াল করতে হবে। এখানে এর পরবর্তী নাউন গুলো হচ্ছে, দেয়ার ড্যাশ এ নাম্বার অফ ম্যাঙ্গোজ অন দ্য টেবিল।
এখন সমস্যা হয় কি জানো, স্যার এটা নিয়ে তো এ লেখা, এ মানে একটি, তাইলে তো দেয়ার ইজ এ হবে অথবা আর হবে। এখন তোমাকে এখানে আমি শিখিয়ে দিচ্ছি, যেহেতু তুমি শিখতেছো, তাহলে শিখার উদ্দেশ্যে তোমাকে এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমি কিভাবে কিভাবে যেন ভুলে গেছি, যে এটার মধ্যে কিভাবে যেন কি জানি করে। সরি, এটা আসলে আমি এটা মোটা করতে পারতেছি না, একটু লেয়ারটা বড় করতে পারলে ভালো হইতো, বাট আই এম সরি। এনিওয়েজ, কোনো সমস্যা নাই। তো দে আর ড্যাশ নাউন, এখন এই নাউনটা হচ্ছে এ নাম্বার অফ ম্যাঙ্গোজ। এ নাম্বার অফ ম্যাঙ্গোজ, এটাকে প্লুরাল হিসেবে চিন্তা করতে হবে। এটা প্লুরাল মানে কয়েকটা ম্যাঙ্গো, কয়েকটা আম টেবিলের উপরে আছে, অর্থটা হচ্ছে এরকম। তাহলে টেবিলের উপরে কয়েকটা আম আছে, তাহলে এই কয়েকটা আম, একটা আম তো না, কয়েকটা আম। তাহলে Plural. কি হবে এখানে? Are. তাহলে দেয়ার আর এ নাম্বার অফ ম্যাঙ্গোজ অন দ্য টেবিল। দেয়ার ড্যাশ এ কিং ইন আওয়ার কান্ট্রি, কি হবে? There is a king in our country. কেন ইজ হয়েছে? কিং সিঙ্গুলার বুঝাইছে, রাজা তো একজন একজন। রাজা, একজন রাজাকে বুঝাইছে, ভেরি গুড। এবার এখানে কি হবে? There are some children. সাম চিলড্রেন আছে, পুরোটা না বললেও তো চলবে। সাম চিলড্রেন কি প্লুরাল, তাহলে এখানে হবে দেয়ার আর সাম চিলড্রেন। চিলড্রেন প্লুরাল, চিলড্রেন মানে শিশুরা। সাম, এটা তো এমনিতেই বোঝা যায় কিছু। এরপর এটার পরে প্লুরাল নাউন আছে, চিলড্রেন, এটা মানে শিশুরা। আর চাইল্ড মানে একটা শিশু। চাইল্ড সিঙ্গুলার আর চিলড্রেন প্লুরাল। বুঝতে পারছো? Plural. আচ্ছা, এখন এটা তোমাদেরকে কেন দেখাইছি, বা এটা তোমাকে কেন দেখাইছি? এটা তোমাকে দেখাইছি একটা জিনিস বোঝানোর জন্য, যে দেয়ার এই গ্রামে একটা কৃষক বাস করতো। এই যে এখানে এই 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 সেন্টেন্স গুলো ইংরেজিতে লিখে আমরা আসো, তাহলে আমরা এখন বুঝতে পারবো কিভাবে ইংরেজিতে লিখতে হবে। তাহলে রাস্তায় অনেক জ্যাম, তাহলে কি হবে? দেয়ার ইজ হিউজ ট্রাফিক অন দা রোড। Food. দেখো, দেয়ার ইজ হিউজ ট্রাফিক অন দ্য রোড, যদি এখানে On the লিখতাম আজ রাস্তায় অনেক জ্যাম, তাহলে আমি লিখতে পারতাম দেয়ার ইজ হিউজ ট্রাফিক অন দ্য রোড টুডে। টুডে দেয়ার ইজ হিউজ ট্রাফিক, আজকে রাস্তায় প্রচুর ট্রাফিক। ট্রাফিক মানে জ্যাম আর কি, বুঝতে পারছি? আচ্ছা, জি। ওই নদীতে প্রচুর মাছ, তাহলে কি হবে? দেয়ার আর এ লট অফ ফিশেস ইন দ্য রিভার, অথবা ইন দ্যাট রিভার, যেহেতু ওই নদীতে বলছি ইন দ্যাট রিভার, তাহলে ওই নদীতে প্রচুর মাছ, তাহলে দেয়ার আর এ লট অফ ফিশেস অন দ্যাট রিভার। বুঝতে পারছি? জি। এবার দেখো, এই গ্রামে এক কৃষক বাস করত, তাহলে কি হবে ইংরেজিটা? দেয়ার There live লিভড live এ ফার্মার ইন দিস ভিলেজ। বুঝতে পারছি তোমাকে? এইখানে দেখো, ইজ আসছে, এখানে আর আসছে, হ্যাভও আসতে পারে, হ্যাজও আসতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এইভাবে করে তুমি কিভাবে শিখে নিতে পারো। এবার অন্য ভার্ব আসতে পারে, যেমন দেয়ার লিভড এ ইয়াং ম্যান, দেয়ার লিভড এ ফার্মার, দেয়ার লিভড এ বিউটিফুল ওমেন, যে কোনো কিছু হইতে পারে। এবার তোমার এই গল্পটা তুমি খেয়াল করো, তাহলে তুমি বুঝে যাবে এই জায়গার মধ্যে লেখা ছিল দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান, মানে একদা একটা গ্রামে একটা ছেলে বাস করতো, যে ছেলের নাম ছিল রায়ান। আচ্ছা, হয়। কোনো একটা মানুষের ব্যাপারে এইভাবে বলার কারণ কি জানো? ওই মানুষটা বিশেষ কোনো ব্যক্তি, ওই মানুষটার সম্পর্কে স্পেশাল কিছু কথা আছে, কিছু মেসেজ আছে, যেটা সবার জানা উচিত। এই গল্পটা তুমি আবার পড়বা। আমি তোমাকে দেখাইলাম একটা সেন্টেন্স, আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে আসতেছে, যে কোনো সময় লাইন কেটে যেতে পারে, বাট বি কেয়ারফুল। তুমি মনোযোগ দিয়ে এই জিনিসটা শিখবা, এটা মনোযোগ দিয়ে কি করবা, খেয়াল করার চেষ্টা করবা। তাহলে ওয়ান্স আপন এ টাইম ইন এ স্মল ভিলেজ দেয়ার লিভড এ ইয়াং বয় নেমড রায়ান। কোন একটা মানুষের কথা এইভাবে, যেমন এইভাবে না বলে তো অন্যভাবে শুরু করতে পারতো, রায়ান ইজ এ লেজি বয় এন্ড রায়ান ডিড নট ওয়ান্ট, রায়ান ঠিক মতো কাজ করতে পারতো না, রায়ান এরকম, রায়ানের ব্যাপারে ঠাস ঠাস করে বলা শুরু করতে পারতো না। কিন্তু ইন্ট্রোডাকশন জি, জি। এটা এভাবে দিল কেন? সামথিং স্পেশাল ইজ কামিং আপ, হয় ভালো কিছু অথবা খারাপ কিছু, বা এটা একটা আগ্রহ তৈরি করবে। মানে একদা একটা সময় একটা গ্রামে
রায়ান নামে একটা ছেলে বাস করতো, তো রায়ান কি হয়েছে? রায়ান নামে আরো অনেক ছেলে আছে, ওই সবার কথা বলতেছে না, কোনো একটা রায়ানের কথা স্পেশালি বলতেছে। এইভাবে করেই এই বাক্যগুলো এইভাবে শুরু করতে হয়, অ্যাটেনশন সিক করার জন্য, অথবা রিডারের আগ্রহ, যে পাঠক তার আগ্রহ ধরে রাখার জন্য, তাকে সঠিকভাবে মূল মেসেজটা দেওয়ার জন্য। এরপরের সেন্টেন্স গুলো দেখো, আগে সাবজেক্ট এরপরে ভার্ব আসছে এর প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এরপরে, কারণ প্রথম সেন্টেন্সের ইন্ট্রোডাকশনটা একটা, মানে এটাও একটা সিস্টেম, ইন্ট্রোডাকশনের একটা সিস্টেমটা এইভাবে দিছে যে রায়ানকে স্পেশাল করার জন্য। এবার হি লিভড উইথ হিজ প্যারেন্টস ইন এ স্মল হাউস অন দ্য এজ অফ দ্য টাউন। রায়ান ওয়াজ ভেরি লেজি, রায়ান ছিল খুবই লেজি। লেজি মানুষেরও গল্প হয়, তাহলে কিরকম? এভরি ডে হি হেল্পড হিজ ফাদার ইন দ্য ফিল্ডস, বাট হিজ জব ওয়াজ অনলি টু চেজ অ্যাওয়ে দ্য বার্ডস দ্যাট কাম টু ইট দেয়ার রাইস ক্রপস। তাইলে প্রত্যেক দিন সে তার বাবাকে সাহায্য করত মাঠে, কিন্তু তার কাজ ছিল শুধুমাত্র টু চেস অ্যাওয়ে দ্য বার্ডস। এখান থেকে তুমি চেস অ্যাওয়ে এই শব্দটা শিখতে পারো, কাউকে দৌড়ানো, পাখিকে দৌড়ানি দেওয়া। কাউকে দৌড়ানো দেওয়া মানে তাকে চেস করা, বুঝতে পারছি? তাহলে টু চেস অ্যাওয়ে দ্য বার্ডস দ্যাট কেম টু ইট দেয়ার রাইস ক্রপস, যেটা কেম টু ইট দেয়ার রাইস ক্রপস, যেটা মানে যেই পাখিগুলা, মানে যেগুলা তাদের ক্রপস শস্যগুলা খেতে আসতো, যেগুলো আসতো কেম টু ইট খেতে, দেয়ার রাইস ক্রপস। এভাবেও আপাতত শিখে রাখতে পারো, যেহেতু তুমি বিগিনার। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা এলিমেন্টের সঠিক এবং সুন্দর ব্যাখ্যা তোমাকে দিলে তুমি আরো সহজভাবে বুঝবা। আপাতত টার্গেট হচ্ছে তুমি রিডিং পড়তে থাকো, কিছু শব্দ, কিছু ফ্রেজ, কিছু বিষয় একটু নিজের ভিতরে সেট করো। এরপরে তোমাকে আরো অনেক কিছু খুব সহজে বুঝায় দেওয়া যাবে, যে দেখো প্রত্যেকটা জিনিস এখানে মনে রাখতে রকেট সায়েন্স লাগবে না, তুমি যদি জাস্ট সেন্টেন্সের প্যাটার্ন খেয়াল করে করে প্রত্যেকটা সেন্টেন্স বুঝতে পারো, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ধরতে হবে তোমাকে। তাইলে প্রত্যেক দিন সে তার বাবাকে সাহায্য করত, এবং তার জব ছিল শুধু চেস করা, দ্যাট কেম টু ইট দেয়ার রাইস ক্রপস। মোস্ট পিপল ইউজড স্টিক। এবার দেখো, এই চেস করা, পাখিকে চেস করার যে কাজটা, এই কাজটা আরো অনেকেই করতো। এবার তারা কি করতো? মোস্ট পিপল ইউজড স্টিকস অর স্লিং শটস। এই স্লিং শটস মানে কি এটা আমরা জেনেছি, রাইট? স্লিং শট মানে হচ্ছে গুলতি, Good. গুলতি। আর স্টিক মানে লাঠি। অধিকাংশ মানুষ তারা লাঠি ব্যবহার করত, গুলতি ব্যবহার করত পাখিগুলোকে তাড়ানোর জন্য, টু চেস দ্য বার্ডস। বাট রায়ান ডিড নট ওয়ান্ট টু মুভ টু মাচ। রায়ান খুব একটা বেশি মুভ করতে চাইতো না, এই কারণে তো তাকে অলস বলছে, সে খুব একটা মুভ করতে চাইতো না। সো হি বিল্ট উডেন পোলস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিল্ড টু কানেক্ট দেম উইথ রোপস। আমি তোমাকে গতকালকেও বলছি যে ওই বাঁশের কঞ্চি গুলা সে চার কোনায় চারটা ক্ষেতের মাঝখানে গেড়ে দিছে। এরপর প্রত্যেকটা বাঁশের কঞ্চির সাথে, নরম বাঁশের কঞ্চি, এগুলোর সাথে সুতা দিয়ে বেঁধে দিছে, দড়ি দিয়ে বেঁধে দিছে। এবার একটা জায়গায় সে বসে আছে দড়ি হাতে নিয়ে, পাখি যদি আসে ঠাস ঠাস করে এগুলার নাড়া দেয়, দড়িটা নাড়া দিলে পাখি ঠাস ঠাস করে ওরা চলে যায়। রায়ানের কাজ ফিনিশ। রায়ান ওয়াজ লেজি, বাট ইট ডাজ নট মিন হি, মানে হি ওয়াস্টেড হিজ টাইম। রায়ান লেজি ছিল, কিন্তু অবশ্যই এটার মানে এই না যে সে তার সময় নষ্ট করত। সে কিন্তু তার সময় অপচয় করতো না, সে তার মানে জব আনডান করে রেখে দিত না। হি ওয়াজ ভেরি রেসপন্সিবল এট দ্য সেম টাইম। সে কিন্তু রেসপন্সিবল ছিল, সে বুদ্ধি খাটাইতো। আচ্ছা, এবার সে এটা করছে, দিস ওয়ে হি কুড স্কেয়ার দ্য বার্ডস উইদাউট স্ট্যান্ডিং আপ। স্ট্যান্ডিং আপ ছাড়াই সে, মানে দাঁড়ানো ছাড়াই, দৌড়াদৌড়ি করা ছাড়াই সে পাখিগুলাকে কি করতে পারতো? ভয় দেখাইতে পারতো। হি কুড লাই ডাউন অ্যান্ড রিল্যাক্স। সে শুয়ে থাকতো এবং আরাম করতো। হিজ ফাদার ওয়াজ এ বিট ওয়ারিড অ্যাবাউট হিজ লেজিনেস অ্যান্ড থট, ইফ আই গেট সিক। এবং সে ভেবেছিল, ইফ আই গেট সিক, এই দেখুন এখানে আইটা ছোট হাতের ছিল, আমি বড় হাতের করে দিলাম, কারণ আই সব সময় বড় হাতের হয়। হিজ ফাদার ওয়াজ এ বিট ওয়ারিড, তার বাবা একটু উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট হিজ লেজিনেস, তার এই অলসতা দেখে, অ্যান্ড থট এবং ভাবতো বা ভেবেছিল, ইফ আই গেট সিক হাউ উইল রায়ান টেক কেয়ার অফ এভরিথিং। মানে সে কিভাবে সবকিছু টেক কেয়ার করবে যদি আমি অসুস্থ হয়ে যাই। সিন্স রায়ান অলওয়েজ ফিনিশড হিজ ওয়ার্ক হিজ ফাদার নেভার গট এংরি। কিন্তু যেহেতু তার কিন্তু যেহেতু রায়ান সব কাজ সম্পন্ন করত, তার বাবা তার সাথে রাগারাগি করতে পারতো না। কিছু রাগারাগি করলে বললো, কি তো আমি তো কাজ শেষ করছি, কি সমস্যা, হোয়াট হ্যাপেন? আচ্ছা। One summer during a dry season, his father got very sick and Ryan had to take care of the whole field by himself. He tried, but he was not used to hard work. সে চেষ্টা করেছিল,
কিন্তু সে আসলে খুব মানে হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম করতে পারতো না। এই গল্পটা আরো অনেক বড় একটা অংশ আছে, এই গল্পটার আরো মূল মেসেজ আছে। আমি চাই, আমি তোমাকে প্রথম কয়েকটা লাইন একটু আমার মতো করে বা তোমার মতো করে তুমি দেখে নিছো, কিন্তু আমি চাই তুমি পুরো গল্পটার একটা মূল মেসেজ বুঝে, মানে অন্তত সুন্দরভাবে বাংলায় গল্পটা তুমি কাউকে বুঝাও। এই গল্পটা তোমার জন্য একটা অ্যাসেট হইতে পারে, বিশ্বাস করো। তোমার কাজিন, তোমার ছোট ভাই, তোমার আশেপাশের কোনো মানুষ, এদের সবাইকে তুমি একটা গল্প বলতে পারো। এই গল্পটা হচ্ছে এটা, যেটা তোমার তোমার জীবন থেকে তুমি অর্জিত করছো, তোমার জীবন থেকে তুমি শিখছো। এই শিক্ষাটাকেই গল্পের মতো করে তোমার আশেপাশে তুমি ছড়াই দিতে পারবা। বিশ্বাস করো, মানুষ তোমাকে স্পেশাল চোখে দেখবে। কি গল্প? রায়ানের গল্প। লেজি, অলস, কোনো সমস্যা নাই। তুমি যদি অলস হও, তুমি তোমার ব্রেনটা অন্তত খাটাও। কোনো মানুষের ব্রেইনও যদি অলস হয়, গায়া, ওই মানুষ শেষ। কিন্তু রায়ান অলস, গল্পের শুরু থেকে বলতেছে, কিন্তু সে অলস হইলেও তার ব্রেইনটাকে সে সঠিকভাবে কাজে লাগাইতে পারত। এবং এই গল্পের একটা পার্ট আছে এরকম, রায়ান মারামারিও করছে, মাথার কৌশল খাটায়। বুঝতেছো আমার কথা? হুম। অনেকক্ষণ আমি বক বক করছি, এবার তুমি কিছু বলো। আর তোমার চেহারা দেখে মলিন হয়ে যাচ্ছ তুমি, এটাও মনে হচ্ছে। কিন্তু তোমাকে আরো প্রাণবন্ত হইতে হবে, এবং আমার বিশ্বাস তুমি সত্যিকার ভাবে যদি, মানে যে কোনো কিছু যতটুকু শিখো, তুমি অনেক কিছু একদিনে শিখে ফেলতে পারবে না, কিন্তু তুমি যতটুকু শিখবা ঠিক ততটুকু খুব সুন্দরভাবে প্রকাশ করার ক্ষমতা তোমার ভিতরে থাকতে হবে। আমি কি বুঝিতে পারছি তোমাকে? জি। জি। বলো, তোমার কোনো কথা থাকলে শেষ মুহূর্তে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। আগামী ক্লাসে তুমি কি কি করবা? আগামী ক্লাসে আমি চেষ্টা করব গল্পটা আরো সুন্দরভাবে যাতে আমি বলতে পারি। চেষ্টা এবং করার দরকার নাই, তুমি ডাইরেক্ট বলবা। তুমি বলবা আগামী ক্লাসে আমি গল্পটা আরো সুন্দরভাবে বলার চেষ্টা করব। পাশাপাশি তুমি তোমার রিডিংটাও আগামী ক্লাসে আমাদেরকে একটু শোনাবা। তুমি পুরো গল্পটা রিডিং করবা, আমি যেরকম পড়ে পড়ে শুনাইছি। তুমি বাংলা অর্থ না বললেও দরকার, সমস্যা নাই, কিন্তু তুমি রিডিংটা অন্তত 100%, তোমার উচ্চারণের দিক থেকে যাতে কোনো সমস্যা না হয়, কোনো জড়তা এবং কোনো কোনো কমতি যাতে না থাকে, ঠিক আছে? জি। ভালো থাকবা। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।